এই মুহূর্তে যে ছবি দেখাবো সেটা ভাইরাল ভিডিও। দেখুন, একটা গাড়ি এই জেন জিকে ধাক্কা মারলো, মেরে চলে গেল। বলা হচ্ছে দুর্ঘটনার ফুলকি থেকেই নেপালে আগুন, গণবিদ্রোহের চাপে পতন অলি সরকারের এখান থেকেই নাকি, এখানেই এই দুর্ঘটনার ফুলকি থেকেই নেপালে আগুন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অতনু। অতনু, ব্যাপারটা কি? এটা কার গাড়ি? এটা কিভাবে ধাক্কা, কাকে ধাক্কা, আর কেন বলা হচ্ছে দুর্ঘটনার ফুলকি থেকে নেপালে আগুন? যে ভিডিও আমরা দেখছি, এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেপাল থেকে, নেপাল টুপকে এবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটা কবেকার? 6 তারিখের ভিডিও, 6 সেপ্টেম্বর। কোথাকার? ললিতপুরের। ললিতপুর কোশি প্রভিন্সে বা কোশি প্রদেশে। এই কোশি প্রদেশে দেখা যাচ্ছে ভিডিওতে যে এক কিশোরী রাস্তা পার হচ্ছে, একটু দোনামোনা করছে, এমন সময় দ্রুত গতিতে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে একটুখানি গতিটা স্লথ করে আবার বেরিয়ে চলে গেল। বলা হচ্ছে এই গাড়ি কোশি প্রভিন্সের ফিনান্স মিনিস্টারের গাড়ি। এখান থেকে প্রথম বিদ্রোহের আগুন শুরু হয়। সেদিন রাত জেগে এখানে রাস্তায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ। কেন না, ফিনান্স মিনিস্টারের গাড়ি, দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেই দুর্ঘটনার পর একবার তো গাড়ি থামিয়ে দেখা উচিত ছিল কি হয়েছে, না দেখে বেরিয়ে গিয়েছেন। এরপরে প্রাইম মিনিস্টার ওলি, সে সময় প্রাইম মিনিস্টার, এখন পদত্যাগ করেছেন ওলি, তিনি জানান এটা একটা খুব মাইনর কেস, ছোট ঘটনা। বিদ্রোহের আগুন আরো বেড়ে যায় যে এরকমভাবে একজনকে ধাক্কা দিয়ে ফিরে না তাকিয়ে চলে যাওয়া সেটা ছোট ঘটনা কি করে বলছেন, এবং কম্পেনসেশন দিতে চান, একটা ক্ষতিপূরণ দিতে চান। এই ধাক্কার ক্ষতিপূরণ হয়, বিদ্রোহের আগুন আরো বাড়তে থাকে। 6 তারিখের পর 7 তারিখ আস্তে আস্তে এই ভিডিও ভাইরাল হয় সব জায়গায়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই হয়তো ভাবতে শুরু করবেন যে 26টা সোশ্যাল মিডিয়া ব্যান হয়ে যাওয়ার পর কিভাবে এই ছবি ভাইরাল হচ্ছে, কিভাবে এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যে 26টা সোশ্যাল মিডিয়া ব্যান হয়েছিল তার বাইরেও যে কটা সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে একটা অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে শুরু করে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে এবং দানা বাঁধতে শুরু করে বিক্ষোভ। এর আগে বিক্ষোভ তো ছিল। অতনু, আরো একবার দেখাবো দর্শকদেরকে। দেখুন, এটা হচ্ছে ভাইরাল ভিডিও 6 তারিখের, আমার সহকর্মী অতনু যেটা জানালেন। এবং এই দুর্ঘটনার ফুলকির থেকেই নেপালে আগুন। এখানে কোশি প্রদেশের অর্থমন্ত্রী, তিনি গাড়িতে ছিলেন। তারপরে ধাক্কা মারা হলো ওই কিশোরীকে, জেন জি। সেই জেন জিকে ধাক্কা মারার পরে তিনি তার প্রাণ হারায়নি, কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছেন। কিন্তু তাও কেন এত ক্ষোভ? আসলে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ। দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে এই দুর্ঘটনা মিশে গিয়েছিল। অতনু, একদিক থেকে খুব স্পষ্টভাবে বলতে গেলে জেনজি একটা সময়ের পর থেকে নেতা, আমলা, মন্ত্রী যারা, তাদের মেনে নিতে পারছিলেন না। তাদের সন্তানরা কেন বিলাস ব্যসনে থাকবেন, তারা পার্টিতে যাবেন, পুলে যাবেন, পাবে যাবেন, তারা বাইরে পড়াশোনা করতে যাবেন, ফরেন ট্যুরে যাবেন। আর জেনজির হাতে কি রয়েছে? এই সব কিছু উগরে দেওয়ার জন্য রয়েছে সোশ্যাল মিডিয়া, ক্ষোভ উগরে দেওয়ার জন্য, নিজের খারাপ লাগাটা অন্যের সঙ্গে শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়া। শেষমেশ যখন সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেল তখন আরো রাগ শুরু হলো। তার মধ্যেই আবার অলির এই ছোট ঘটনা বলা এবং কম্পেনসেশন দেওয়া, এটাও বোধহয় ভয়ঙ্কর ভাবে আগুন ছড়িয়ে দিয়েছে। অতনু, ভীষণভাবে যে একজন ধাক্কা মেরে চলে গেল, একবার গাড়ি থামিয়ে দেখার প্রয়োজন বোধ করলো না যে কি হয়েছে। বলা হচ্ছে ছোট ঘটনা, সাফাই দেওয়া হচ্ছে, এই ঘটনাটাকে ঢাকা হচ্ছে। তাও কে ঢাকছেন? না, দেশের প্রধানমন্ত্রী, তিনি ঢাকছেন। তিনি ঢেকে দিয়ে তারপরে কি বলছেন যে আচ্ছা ঠিক আছে, যদি ওর ধাক্কা লেগে থাকে, আঘাত লেগে থাকে, তার জন্য যা টাকা খরচাপাতি, সেই খরচাপাতি সরকার দিয়ে দেবে। ব্যাস এইটুকুই, কোনো সহমর্মিতা নেই কোনো জায়গায়, এটুকু বলার জায়গা নেই, অন্তত শোক প্রকাশ নেই। আগুন, ধিকি ধিকি আগুন, দাউ দাউ করে চললো সেই আগুন। এখান থেকেই ফুলকি, আর সেখান থেকেই নেপালে কেপি শর্মা ওলির বাড়িতে তাণ্ডব। ওলির বাড়িতে একেবারে পুড়ে ছাই হয়ে গেল ওলির বাড়ির বিভিন্ন আসবাবপত্র। কেপি শর্মা ওলি বাধ্য হলেন পদত্যাগ করতে এবং একটা সরকারের পতন হয়ে গেল। 2 দিনের মধ্যে একটা সরকারের পতন হয়ে গেল। বিভিন্ন রাষ্ট্রপতি ভবনও ছাড় পেল না, অর্থমন্ত্রীকে লাথি মেরে খালে ফেলে দেওয়া হলো। এই সব শেষ এখন সেনা শাসনে, কিন্তু সেনা শাসনে তো দীর্ঘদিন থাকবে না। তাহলে
কে কে লাইনে আছেন প্রধানমন্ত্রী হওয়ার এখনো পর্যন্ত, অতনুর কাছ থেকে জেনে নেব একবার। বেশ কয়েকজনের নাম উঠে আসছে যাদের জেনজির খুব পছন্দের। সেই কজনের মধ্যে থেকে 3টে নাম আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই 3টে নামের একজন তিনি একসময় ডিজে ছিলেন, ডিস্ক জকি। একজন তিনি একসময় র্যাপার ছিলেন। আর একজন তিনি একসময় টিভি অ্যাঙ্কার ছিলেন, নিউজ প্রেজেন্টেটর ছিলেন। এই 3জনের প্রথমজন যার কথা বললাম ডিজে ছিলেন, তিনি এখন একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালান, হামি নেপাল। এবং এই হামি নেপাল দুস্থদের সবসময় সাহায্য করে, প্রসারের জন্য প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করে। জেনজির খুব পছন্দের এই হামি নেপালের যিনি ডিজে বা ডিস্ক জকি, যার নাম সুদান গুরুং। এই সুদান গুরুংয়ের নাম ভেসে আসছে ভীষণভাবে। 2 নম্বর কার কথা বললাম আমি, একসময় র্যাপার ছিলেন, র্যাপ সঙ্গীতের পর তারপরে তিনি রাজনীতিতে আসেন। যখন তিনি রাজনীতিতে আসেন তার এতটাই জনপ্রিয়তা ছিল যে শাসক দল ভয় পেয়ে যায় এবং শাসক দল অন্য কাউকে আর ভোটে যাতে না দাঁড়ান সেরকম একটা বন্দোবস্ত করে ফেলে। ইন্ডিপেন্ডেন্ট পার্টি হিসেবে দাঁড়ান তিনি বলেন্দ্র শাহ। এই বলেন্দ্র শাহ তিনি খুব পছন্দের, তাকে ভালোবেসে বলেন বলে ডাকা হয়। তো তিনি যখন ভোটে দাঁড়ালেন, কোন ভোট? কাঠমান্ডুর মেয়র পদপ্রার্থী হয়ে তিনি জিতে গেলেন, শাসক দলের মুখ পুরল। কাঠমান্ডুর মেয়র এই বলেন্দ্র শাহ 2 নম্বর নাম। 3 নম্বর নাম হচ্ছে রবি। রবি যিনি একসময় টিভি প্রেজেন্টেটর ছিলেন এবং তার রেকর্ড রয়েছে, স্বতন্ত্র পার্টির সদস্য, অবশ্যই জেলেও ছিলেন। তার রেকর্ড রয়েছে, তার নিউজ কাস্টিং এর রেকর্ড রয়েছে যে তিনি নেপালে যেভাবে নিউজ কাস্টিং করেছেন তা একটা অন্য নজির তৈরি করে ফেলেছিল, জনপ্রিয় জেনজির কাছে। এবং তারপরে তিনি নিজের পার্টি করলেন। সেই পার্টি এতটাই উচ্চতায় চলে গেল যে সেই পার্টি থেকে তাকে মিনিস্ট্রি ফর্মের সময় ডেকে নেওয়া হলো। তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এক সময়। তারপর তার সেই জনপ্রিয়তা আটকাতে না পেরে এই ওলি সরকার তাকে জেলে পুরে দেয়, তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে তাকে জেলে পুরে দেয়। খেয়াল করে দেখবেন অয়ন, গতকাল যখন এই সব কিছু হচ্ছে, চতুর্দিকে আগুন জ্বলছে, তার মধ্যে থেকে জেল ভেঙে একজনকে মাত্র বের করে নিয়ে আসা হয়েছিল, তিনি এই রবি। ঠিক, এবার দেখা যাক কোন কোন নাম উঠে আসে এবং জেন জির চাপে কোন জনকে প্রধানমন্ত্রীর আসনে আপাতত বসানো হয়। অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এই বিষয়ে নিয়ে কি বলছেন দেখুন। সেনা আপাতত কয়েকদিন তারা নিজেদের হাতেই শাসন ক্ষমতা রাখবে। সেনার প্রথম এবং প্রধান কাজ হবে কাঠমান্ডু সহ সারা দেশে শান্তি ফিরিয়ে আনা। তারপরে সেনা যেটা করবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো করবে। 4টি নাম উঠে আসছে, সেই 4টি নামের মধ্যে সেনার হয়তো পছন্দ প্রাক্তন একজন বিচারপতি সুশীলা কার্কি, যে ছাত্র যুবারা পছন্দ করছেন র্যাপার এবং কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকে। কিন্তু একটা সরকার না থাকলে কিন্তু নেপাল আরো উশৃঙ্খলতার দিকেই নেপাল এগোবে। আমাদের দেশের সাথে তো নেপালের বিস্তৃত সীমান্ত আছে, বিভিন্ন রাজ্যের সাথে আছে। প্রথম কথা, আমাদের এখনই যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে আমাদের অনেক পর্যটক ওখানে গিয়ে আটকে পড়েছে, তাদের নিশ্চিন্তে দেশে ফেরার একটা ব্যবস্থা করতে হবে। সেই সীমান্ত বাণিজ্য বাধাপ্রাপ্ত হচ্ছে। এছাড়া সবচেয়ে বড় কথা, নেপালে কিরকম সরকার আসবে। নেপাল কিন্তু ভারত এবং চীনের মধ্যে একটা অসিলেটিং একটা ফ্যাক্টর হয়ে গেছে। কোনো সরকার চীনপন্থী, কোনো সরকার হয়তো ভারতপন্থী। ফলে ভারতের এই দিকেও সতর্ক নজর রাখতে হবে এবং সীমান্তে চূড়ান্ত সতর্কতা, কেন ভারত বিরোধী শক্তিগুলো এই সুযোগে ভারতে প্রবেশ করতে পারে। এই ভারত বিরোধী শক্তি আইএসআই, এই আগুন যখন জ্বলছে তখন আইএসআই চক্রান্ত করছে ভারত বিরোধিতার। এরকমই ছবি নাকি উঠে এসেছিল যে জোর করে করে বিক্ষোভকারীদের হাতে ভারতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা তুলে দেওয়া, যাতে রাজতন্ত্রের সমর্থক বলে দাগিয়ে দেওয়া হয় ভারতীয়দের নিশানা। গণ অভ্যুত্থানে ভারতের মদতের প্রচার বলে প্রচার। নেপালে আইএসআই ষড়যন্ত্রের আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের, এদেশের গোয়েন্দা সংস্থার। আর এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী কি বললেন দেখুন। আমরা জানি যে আইএসআই এর নেটওয়ার্ক আছে নেপালে, ওরা সক্রিয়। এই মাঝে মধ্যেই নেপালের থ্রু দিয়ে পাকিস্তানি টেররিস্টরা ঢুকেছে। এই খবর গত
15-20 বছর 25 বছর ধরে আমাদের কাছে আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের অ্যাজিটেশন বা যা হচ্ছে নেপালে, এটার জন্য বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা দরকার। আর আমার বিশ্বাস পাকিস্তান এই মুহূর্তে একটা ব্যাংক্রাপ্ট কান্ট্রি, আইএসআই এর কাছে তো আলাদা করে কোনো টাকা জেনারেট করার সোর্স নেই, তাহলে আইএসআই কে ফান্ড করছে? ইতিহাস যদি আমরা পিছনে ঘেঁটে দেখি, আফগানিস্তানের আনরেস্ট, তালিবানের ক্রিয়েশন সবকিছু আইএসআই করেছিল, কিন্তু ফান্ড কোথা থেকে এসেছিল? ফান্ড সিআইএ এর কাছ থেকে এসেছিল। নেপালে এখন কড়া সেনা শাসন, তবুও বিক্ষোভকারীরা কিছু মানুষ চলে এলেন রাস্তায়। আবার দিল্লি বাজার বলে একটি জেল, সেখান থেকে শতাধিক বন্দী তারা পালালেন, তারা বাড়ি ফেরার চেষ্টা করলেন, রাস্তায় তাদের আটকে দিল সেনা। আর এই নিয়ে কিছুটা বচসা হলো সেনাবাহিনীর সঙ্গে, নেপালে কিছু উত্তেজনা তৈরি হলো এবং সেই সেনা বিক্ষোভকারী বচসা পরে পরিস্থিতি সামাল দেয় সেনা, বুঝিয়ে সুঝিয়ে আবার তাদের পাঠিয়ে দেওয়া হয়। এখন সেনার নিয়ন্ত্রণে নেপাল।